১-১১ নিয়ে অনেক বিতর্ক। আমরা অনেকদিন ধরেই ১-১১ বিষয়টা শুনলেই আমরা অনেকটা থমকে যাই এবং অনেক ভাবতে থাকি এখানকার অ্যাকচুয়াল কুশীলব কারা ছিল। এই ১-১১ বা 9 আ আ 11 আ সরি কি বলে কি আপনার সরি ১-১১-২০০৬ যে ঘটনাটা ঘটে, এটা নিয়ে আমাদের সেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ফরমেশন এবং সেই সময়ে সেনাবাহিনীর যে ভূমিকা, ফখরুদ্দিন, মইনু আহমেদ, পুরো বিষয়টা নিয়ে একটা এখনও ধোঁয়াশা আছে। কী, কী ঘটেছিল, বিহাইন্ড দ্য সিন কী হয়েছিল, অনেকেই জানে না। তো এটা নিয়ে আমি মইনু আহমেদ ব্যতীত আমি মোটামুটি সবার সাথেই বলতে গেলে মেজরিটি আমি ইন্টারভিউ নিয়েছি। গত কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার বাসায় গিয়েছিলাম। ওনার সাথেও আমি কিছু কথা জানার চেষ্টা করলাম। দেন ব্রিগেডিয়ার বাড়ি, তার সাথেও কথা বলেছি। আরও অনেকে যারা আছেন সিনিয়র ওই সময়কার অফিসার, যারা অনেকে অলরেডি জেনারেল হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের অনেকের সাথে কথা বলেছি। এবং তারপরে সেই সময় যেহেতু আমি সার্ভিং ছিলাম, তখন দেখেছি কাছ থেকে হোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। তো এটা নিয়ে একটা বিষয় কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে। ১-১১ বললেই সবাই সেনাবাহিনী শব্দটা নিয়ে আসে। কিন্তু এই সেনাবাহিনীর সামনে আসার পেছনে কারিগর যারা, এইটা কিন্তু আসে না। আপনি গত কয়েকদিন আগে কিন্তু পত্রিকায় একটা লেখা বের হলো, আপনারা হয়তো এটা যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালিদ তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি দুইটা পত্রিকার কথা উল্লেখ করেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার। তার কথা ইনডাইরেক্টলি তার কথায় দুইটা পত্রিকার সম্পাদকের কথা বলেছেন, যেটাকে আবার সবাই মিডিয়াতে এই দুইটা পত্রিকাকে রিলেট করেছেন। এখন আমার কথা, আমি প্রথম আলো ডেইলি স্টার বলবো না, যেই পত্রিকাই হোক, যে সম্পাদকরাই হোক, যারা এই সময়টাতে এই যে ন্যারেটিভ তৈরিতে তারা বিভিন্ন ভূমিকা রেখেছে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকা কী করে। আমেরিকা যখন কোনো দেশে হামলা করতে চায়, ইরাক হোক, ইরান হোক, আফগানিস্তান হোক, তারা ওই দেশ নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভটা মানুষের মনে এস্টাবলিশড হয়ে যায়। ধরেন আপনি তাকে একটা মানুষের মধ্যে আপনি তার একটা পরিচিতি ছড়িয়ে দিলেন যে সে একজন সন্ত্রাসী। এই যে সন্ত্রাসী শব্দটা ছড়িয়ে দিলেন মানুষের পারসেপশনের মধ্যে, তারপরেই কিন্তু আপনি এনফোর্সমেন্টে যাচ্ছেন, পুলিশে অ্যাকশন নিচ্ছেন। ঠিক একই ফর্মুলায় ওই ন্যারেটিভটা তখন তৈরি করা হয়েছে। সব জায়গায় তারেক রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদেরকে এখানে মানে সামনে আনা হয়েছে এবং সামনে এনে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। কারণ তাদেরকে অ্যারেস্ট না করলে সাধারণ জনগণ হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের সমর্থক সাপোর্টারদের নিয়ন্ত্রণ করা যাবে না। তো তাই কী করেছে, নেগেটিভটা এস্টাবলিশ করে তারা সব কিছু অপরাধী, সব কিছু তাদের কারণে এই দেশে কোনো উন্নয়ন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, সো অ্যারেস্ট করো। এখন এই যে সেনাবাহিনীকে এই তাদেরকে অ্যারেস্ট করার জন্য যে পরিবেশটা তৈরি করে দেওয়া হলো, যারা এটার সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে কী ভূমিকা আমাদের? কোনো ভূমিকা নেই। আচ্ছা, তারপর ওই সময়ের যারা রাজনীতিবিদ যারা, তাদের কী ভূমিকা ছিল? সাখাওয়াত হোসেনের মতো নির্বাচন কমিশনার, তিনি নির্বাচন কমিশনার হয়েও কিন্তু তিনি অনেক কিছুতে ইনভলভ ছিলেন, সেটা কিন্তু কেউ এখানে সামনে আনছে না। আবার এমন কিছু বিষয় আছে, মানুষ আছে যাদেরকে নিয়ে কেউ ঘাটতে চায় না, কারণ তাদেরকে নিয়ে ঘাটতে গেলে কেঁচো ঘুরতে যেয়ে সাপ বের হয়ে যাবে। ওই রকম মানুষের নাম কেউ নেয় না। দেখবেন যে কিছু অপরাধী আছে, আমরা কনফার্ম জানি, কিন্তু তার অপরাধটা ধরতে গেলে দেখা গেল আমার অপরাধ বের হয়ে যাবে। এ কারণে সেরকম মানুষদেরকেও সামনে আনা হচ্ছে না, রাজনৈতিক ব্যক্তিদেরকে সামনে আনা হচ্ছে না। সব কিছু কি সেনাবাহিনীর দোষ। সেনাবাহিনীর যে ব্যক্তিগুলো তখন ক্ষমতায় ছিল, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমান সময়ের কথা চিন্তা করি। এই যে বিএনপি সরকার গঠন করার পরে আমি ফেসবুকে কিছু একটা লিখলে, একটু সমালোচনা করলেই কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা ফোন দেয়, এই তুমি এটা লিখো না, বিএনপি এমনি তুমি ডিপ্রাইভড, অনেক কিছু তোমার কিন্তু আশা করছি বিএনপির কাছ থেকে পাবে, তুমি পাও নাই, এখন তুমি এটা লিখো না, এটা লিখতে গেলে বিএনপি অনেকে মাইন্ড করবে। তো আপনি চিন্তা করেন যে আমি স্বাভাবিক একটা পজিটিভ কনস্ট্রাকটিভ সমালোচনা, যেটা বিএনপির ভালোর জন্য, টিকে থাকার জন্য প্রয়োজন, সেটাও করতে গেলে অনেক বাধা আসতেছে। তাহলে আপনি চিন্তা করেন ওই সময়টাতে আপনি কিভাবে আশা করেন যে সকল সরকারি কর্মকর্তারা ওই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে? আমি একটা নিরপেক্ষ মানুষ, আমি দলের কোনো সরকারি দায়িত্বে নাই, তারপরও আমার সমালোচনা যদি আমাকে ক্ষতি করতে পারে, তাহলে চিন্তা করেন যারা সরকারের দায়িত্বে আছে তারা কিভাবে কোনো কিছু অমান্য করবেন। তার মানে বিষয়টা হচ্ছে যে একটাই উপায় আছে, যদি তারা চাকরি ছেড়ে দিয়ে চলে আসতো, এটাই হতে পারে একমাত্র উপায়, এছাড়া আর কোনো প্রতিবাদের মতো উপায় ছিল না। তবে যারা যারা অত্যুৎসাহী, আপনার বিশেষ করে যে ব্রিগেডিয়ার আমিনের মতো যারা প্রকৃত কনস্পিরেটর, তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে আমি এই উদাহরণের মধ্যে আনবো না। তারপর যে মেজর রেদওয়ান ছিল, যিনি বর্তমানে মেজর জেনারেল হয়ে এখন তিনি বাংলাদেশে কোনো একটা বীজ বা কোনো একটা কিছু দায়িত্বে আছে, তার ব্যাপারে অনেক কথা সেই উনি যখন মেজর তখন থেকে শুনে আসছি। এখন তিনি তো একটা বহাল তবিয়তে একটা দায়িত্বে আছেন, এখন তাই বলে তার ক্ষেত্রে ছাড় দিবেন, আরেকটা ব্যক্তি যিনি মরা গরু তাকে নিয়ে আপনি টানাটানি করবেন, এটা তো বৈষম্য হয়ে গেল। এইরকম বৈষম্য তো করা যাবে না। আপনি যদি ধরতে পারেন, সবাইকে ধরতে না পারেন, তারা কাউকে ধরেন না।
আর যদি আপনি সবাইকে আপনি এটার ম্যাক্সিমামকে যদি আপনি আইনের আওতায় আনতে না পারেন, তাহলে একটা দুটো মরা গরুকে টেনে লাভ কি? একটা দুটোকে হয়রানি করতে লাভ নাই। এতে একটা দেশে আইন কানুনের প্রতি আমি মনে করি অবমাননা করা হয়, অবজ্ঞা করা হয়। আমি দুই চারজনকে আমি খুব বেশি মাত্রায় আমি মানে বিচারের নামে জুলুম করলাম, আপনি কিছু লোককে আমি কিছুই করলাম না, তাহলে তো হলো না। আমার মনে হয় এই মুহূর্তে এবং আমি মূল কথায় ফিরি। আমি যখন ব্রিগেডিয়ার বাড়ির সাথে কথা বলেছি, তার সাথে কথা বলতে যে পরিষ্কার কিছু ধারণা পেয়েছি। তারপরে আবার যখন আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ওনার সাথে যখন কথা বলেছি, তার কাছে বঙ্গভবনের কিছু বিষয় যেটা জেনেছি, যেটা আমরা অতীতে যা জানতাম তার পুরো অন্যরকম। যেমন তিনি ওখানে একটা কথা বলেছেন যে সেখানে মইনু আহমেদ সহ অন্যান্য যারা সিনিয়র ছিলেন, বিশেষ করে ৩ বাহিনী প্রধান, সেখানে জেনারেল জাহাঙ্গীরকে বলা হয়েছিল যে তাকে ওই জায়গায় তখন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম একজন অফিসার ছিলেন, এমএসপি রাষ্ট্রপতির সামরিক সচিব, তিনি তখন তাকে থেকে যেতে বললেন। যখন বঙ্গভবনে সবাই গেল, তারা তো ওখান থেকে চলে আসবে, সেনাপ্রধান যাওয়ার পরে তখন ওই পিএসও দায়িত্বে ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তিনি তখন চলে আসতে নিচ্ছিলেন। তখন ওই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম বলেন যে আপনার থাকতে হবে। তিনি তখন থেকে গেলেন। থেকে যাওয়ার কারণে তিনি ওই মুহূর্তে কী কী ঘটেছে পুরো জিনিসটা তিনি দেখলেন। ওখানে মইনু আহমেদ কী বলছেন, তার সাথের অফিসাররা কী বলছেন, সব বিষয়গুলো তিনি দেখলেন। তো ওই দৃশ্যটা অলরেডি সবাই বিভিন্ন মিডিয়াতে, আমাদের যে লেফটেন্যান্ট আবু রুস সহ অন্যান্য যারা কথা বলছেন, আপনারা সবাই অলরেডি জানেন, এটা আমি রিপিট করলাম না। তো সেই বঙ্গভবনের ওই মুহূর্তে যে ঘটনাটা, ওই ঘটনার সাথে কিন্তু একজন ব্যক্তি জড়িত না, অনেকগুলো ব্যক্তি জড়িত ছিল। তবে এটার মূল নাটের গুরু, যেমন ওখানে একটা চিঠি, যেটা আমেরিকা থেকে বা ইউএন থেকে একটা চিঠির কথা বলা হয়েছে, সেই চিঠিটা একটা ফেক চিঠি ছিল। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন যে ওইখানে তারা যে মইনু আহমেদরা বঙ্গভবনে যে রাষ্ট্রপতিকে যে কথাটা বললেন, এই কথাটা যে তিনি বলবেন, সেটা ওই চিঠির ভাষাটা, চিঠিটা কিন্তু তার কিছুক্ষণ আগে তাদের হাতে আসছে। তারা যে একটা ড্রাফট তৈরি করে তার সামনে গেলেন, আর ওই চিঠির ভাষা হুবহু এক হলো কীভাবে? চিঠি তারা কি করে জানলেন যে আমেরিকা থেকে একটা চিঠি আসবে, সেটার ভাষা এটাই হবে? তার মানে বিষয়টা কি, তারা ওখানে যাওয়ার পূর্বে তাদেরই হাতে তৈরি করা এই চিঠিটা ছিল। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো হাত দিলে আমি স্পষ্টভাবে ধরতে পারি কারা কারা অ্যাকচুয়াল অপরাধী। আমার ডানে বায়ে অনুমান করে বিভিন্ন জনকে হয়রানি করে লাভ নেই। তারপরে যারা যারা ন্যারেটিভ তৈরি করেছিল, এই ব্যক্তিদেরকে কেন এখন ধরা হয় না? তাদের কিন্তু নিয়ে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে বাংলাদেশের বাইরে অনেক কর্মকর্তা অনেকে আছে, তারা যদি, আমি মনে করি, বাংলাদেশে আপনি অ্যারেস্ট করতে না আনতে পারেন বা তারা যদি স্বেচ্ছা না আসে, অন্তত ওভার ফোন ইনভেস্টিগেশনের নামে তাদেরকে তো তাদের স্টেটমেন্ট তো নেওয়া যেতে পারে, তাদের স্টেটমেন্ট নিয়ে প্রচারও করা যেতে পারে। কারণ এই জিনিসটা রাগঢাক ঢেকে রাখার কিছু নাই। যত কর্মকর্তা, যত লোকজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মিলিটারি অফিসার, আমলা, যারা এই ১/১১-র সাথে জড়িত ছিল, ১/১১-র সময় যারা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, রিলেটেড, বিশেষ করে যেমন সেনাপ্রধান কার দ্বারা প্রভাবিত হতে পারে, তার স্টাফ অফিসার। আবার ডিজিএফের প্রধান, তিনি কার দ্বারা প্রভাবিত হতে পারেন, তার স্টাফ অফিসার। বঙ্গভবনে কারা, রাষ্ট্রপতি কাকে কাকে ফেস করেছিলেন, কাকে কাকে দেখেছিলেন, এটা তার স্টাফ অফিসাররা দেখছেন। সাবরদ্বীপের জিওসির স্টাফ অফিসাররা জানতো যে সাবরদ্বীপের জিওসি কী করেছেন। এবং তৎকালীন মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব, যারা যারা দায়িত্বে ছিল, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে, এবং মিডিয়ার যাদের কথা আসছে যে এই সাংবাদিকগুলো ডিজিএফের হেডকোয়ার্টারে যেতেন, প্রত্যেকের সাক্ষাৎকার বা তাদের ইন্টারভিউ, তাদের ইনভেস্টিগেশন বা তাদের জবানবন্দি নেওয়া উচিত। এই জবানবন্দিগুলো নিয়ে আমি মনে করি এটা প্রকাশ্যে একটা তদন্ত হওয়া উচিত, যেটার মাধ্যমে আমি মনে করি যে সত্যিকারের তারেক রহমান প্রতি কারা টর্চার করেছিল, ১/১১-র সময় বাংলাদেশে যে অন্যায়গুলো হয়েছিল। ১/১১ অনেক বড় সাফল্য আছে, দ্যাটস ট্রু, কিন্তু ১/১১ হওয়ার প্রক্রিয়াটা, এটা বাংলাদেশে রাইট ছিল না। কারণ ওই ১/১১-তে যতটা সাফল্য আসছে, তার চেয়ে বেশি ১/১১-র কারণে গত ১৭ বছরে বাংলাদেশটা ধ্বংস হয়েছে। সো এই জায়গায় যারা যারা ইনভলভ ছিল, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হলে প্রপার ইনভেস্টিগেশন লাগবে। এবং আমি সরকার যদি সত্যিকার অর্থে তদন্ত করে, এখানে খামাখা বিভিন্ন জনের সম্পর্কে এই মিডিয়াতে কারো নাম বলে কারো বেজ্জতি করে লাভ নেই। বাট আমি মনে করি আমরা অনেক মানুষ আছে যাদের কাছে, আমি গত ৭-৮ বছর অনেক মানুষ ইন্টারভিউ নিয়েছি, অনেকের স্টেটমেন্ট আমার কাছে আছে। সেই স্টেটমেন্টগুলো যদি যাচাই করা হয়, অনেক সত্য জানা যাবে। এবং যাকে তাকে ব্লেম না করে আমরা মানে অ্যাকচুয়াল অপরাধীকে আমরা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, সরকার, বর্তমান সরকার, বিএনপি যে ভূমিকা আছে, আমি মনে করি বিএনপির এই মুহূর্তে উচিত কিছু জায়গায় মানুষের সমালোচনা নেওয়া, এবং আমার দেখা মতে অনেকগুলো জায়গাতে তারা কিছু অযাচিত কথাবার্তা বলতেছে, এগুলো বলা থেকে মুখ বন্ধ রাখা উচিত। বোবার শত্রু নেই। একটা কথা আছে যে, আমি একটা জায়গায় কিছুদিন আগে পড়তেছিলাম
যে চারটা জিনিসের মানুষের করা উচিত না। একটা হচ্ছে অযাচিত কথাবার্তা না বলাই ভালো ভালো আরেকটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কী করি, মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিছু মানুষকে নিয়ে আজে বাজে নিন্দা করি। এখন আপনাকে খেয়াল করতে হবে যে ওই মানুষটা কারো না কারো প্রিয়। আপনি যখন ওই মানুষ নিয়ে বাজে কথা বলেন, তাকে যারা পছন্দ করে তারা আপনার উপর ক্ষেপে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোনো মানুষের পরিবার, কোনো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা সহজে মিডিয়াতে নিয়ে আসি, এটা উচিত না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সাফল্যটা খুব বেশি প্রকাশ করা উচিত না মানুষের মধ্যে। কারণ কি, আপনি সফল হয়েছেন, আপনি সুখে আছেন, ভালো আছেন, কিন্তু যেই মানুষটা আনহ্যাপি, যিনি ডিপ্রাইভ, তার কাছে দেখে তো ভালো লাগবে না। দরকার কি আপনার সাফল্য এত ফুটানি করার? তো অনেক জিনিসগুলো এই যে এই সরকারের সময় অনেকে খুব বেশি ফুটানি করতেছেন। আরে ভাই, তুমি ফুটানি করতেছো, অনেক মানুষ আছে সে তোমার চেয়ে বেশি কষ্ট করছে, ভালো পদ প্রতিষ্ঠান পায়নি, তার তো খারাপ লাগে। তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু খেয়াল করা উচিত। আর আমার মনে হয় শীঘ্রই হয়তো একটা ভালো সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শুরু হবে।